প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন টকশো মুক্তমত। আজকের মুক্তমতে আমরা কথা বলবো জনশক্তি প্রেরণ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে, একই সাথে বিদেশগামী কর্মীদের যে ভোগান্তি, সে ভোগান্তি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আমরা আজকে আমাদের এই স্টুডিওতে অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়ে স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি, তারা হচ্ছেন অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, তিনি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর আহমেদ মনিরুস সালিহিন, তিনি রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমানে যে রিজার্ভের পরিমাণ সেটি দাঁড়িয়েছে $45 বিলিয়ন, এবং এর সিংহভাগই যোগান দিয়ে আসছে আমাদের অভিবাসী কর্মীরা। কিন্তু অভিবাসী কর্মীদের সুরক্ষা দিবার ক্ষেত্রে রাষ্ট্র সরকার, আজ আমরা যারা সকলেই রয়েছে, আমরা কি সেই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছি কিনা, এটি এখন আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, সেই রিক্রুটিং এজেন্সিগুলো এই কর্মী প্রেরণের ক্ষেত্রে তারা একটা বিশাল ভূমিকা পালন করলেও সেই রিক্রুটিং এজেন্সিগুলোকে আমরা সক্ষমভাবে গড়ে তুলতে পারছি কিনা, আমরা এখনও দালালের দৌরত্ব দূর করতে পারছি কিনা, আমরা স্বল্প অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করতে পারছি কিনা, আমরা এই করোনার অতিমারির পরে আমাদের কর্মী প্রেরণের যে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, সেই প্রবাহ ধরে রাখতে পারবো কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের এই মুক্তমতের আলোচনায় আমরা কথা বলবার চেষ্টা করবো। আমি প্রথমে একটু আলোচনা করতে চাই মাননীয় সচিব ডক্টর আহমেদ মনিরুস সালিহিন আপনার সাথে, এবং আপনি বেশ এই করোনাকালীন সময় কিন্তু নানা সময় নানা বিষয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করছেন। আপনি বিভিন্ন জায়গায় এই কর্মীদের যে সুরক্ষা, সে রক্ষার জন্য আপনারা চেষ্টা করছেন। তো সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিশেষ করে সৌদি আরবগামী কর্মীদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, তারা ঠিকমতো যেতে পারবে কিনা, তাদের কোয়ারেন্টাইন ফি ঠিকমতো দিতে পারবে কিনা। অন্যদিকে আবার তাদের বিমান ভাড়া নিয়ে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। আবার আমরা কিন্তু যখন করোনার অতিমারিটা কিছুটা কম ছিল, তখন আমরা দেখেছি আমাদের বাংলাদেশ থেকে কর্মীরা কিন্তু সৌদি আরবে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, বিভিন্ন দেশে কিন্তু গিয়েছে। কিন্তু আবার করোনার এই মহামারী যখন একটু বেড়ে গেল, তখন কমে গেল। তো সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আপনি আমাদের জনশক্তি প্রেরণ খাতকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি শুরুতেই যে কথাটা বলেছেন সেটা দিয়ে আমি শুরু করতে চাই যে আমাদের বাংলাদেশের জন্য জনশক্তি বৈদেশিক কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এই সেক্টর আমাদেরকে কর্মসংস্থানের যোগান দিচ্ছে। এই সেক্টর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সুসংহত করছে। দারিদ্র্য দূরীকরণে এই সেক্টরের ভূমিকা সার্বজনীনভাবে স্বীকৃত। আমাদের জিডিপি প্রবৃদ্ধিতে এটির অবদান আছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য এই জনশক্তি প্রেরণ খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির একটি চালিকা শক্তি। সাম্প্রতিক সময়ে আমরা যে ঘটনাটি দেখলাম, যেটা হচ্ছে যে সৌদি আরবে আমাদের যারা কর্মী আছেন তারা এখানে ছিলেন এবং তারা যাচ্ছিলেন। আপনারা জানেন যে এই দেশে করোনাকালীন একটা বিশেষ পরিস্থিতি 14 এপ্রিলে শুরু হওয়ার পরে হঠাৎ করে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যখন বন্ধ হয়ে গেছে, তখন আমরা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা স্পেশাল ফ্লাইটগুলো চালু করেছি। আপনি জেনে খুশি হবেন যে এই সময়ে, এই 14 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে প্রায় 86,000 লোক বিদেশে গিয়েছেন স্পেশাল ফ্লাইটের ব্যবস্থাপনায়। এর মধ্যেই বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের করোনা পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে, এবং সৌদি আরব, যেটা আমাদের একটা অন্যতম প্রধান গন্তব্য, তারা শুরু করলেন যে কোয়ারেন্টিন করতে হবে অথবা 2টা ভ্যাকসিন থাকতে হবে। তো আমাদের অধিকাংশ কর্মীদের যেহেতু ভ্যাকসিন নাই, কারো কারো আছে, যাদের ভ্যাকসিন আছে তাদের কোয়ারেন্টিন বা হোটেল ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের জন্য তাদের যেতে হয়নি। তো তাদেরকে কোয়ারেন্টিনের জন্য বাড়তি খরচ বহন করতে হয়েছে। সেটি কোনো কোনো ক্ষেত্রে 50,000, কোনো ক্ষেত্রে 65,000 বা আরও বেশি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে যখন এটা হয়েছে, তখন আমরা আমাদের মন্ত্রণালয় আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই, যে আমরা তাদেরকে সাপোর্ট দেব, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা দেব। এবং এটা আমাদের প্রবাসী কল্যাণ জন্য যে একটি বিশেষ বোর্ড আছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, সেই কল্যাণ বোর্ডের তহবিল থেকে আমরা কোয়ারেন্টিন খরচ বাবদ যে খরচ হবে তার 50% অথবা 25,000 টাকা, এর মধ্যে যেটি কম হয়, অর্থাৎ সর্বোচ্চ আমরা 25,000 টাকা জনপ্রতি দেব। এবং সেটি দেব যারা ইতিমধ্যে গিয়েছেন তাদেরকেও, যারা নিজের টাকা খরচ করে চলে গেছেন তারাও এই টাকাটি পাওয়ার অধিকারী হবে। কিভাবে তারা টাকাটা পাবে? আচ্ছা, এটার আমরা মেকানিজমটা বের করার চেষ্টা করছি যে কিভাবে দেওয়া হবে। কারণ হচ্ছে যে যারা এইখান থেকে যাবেন তাদের হাতে টাকাটা না দিয়ে আমরা ইনস্টিটিউশনাল বা ফর্মাল ওয়েতে, যেমন এয়ারলাইন্স বা তাদের এজেন্টের কাছে আমরা টাকাটা দিতে পারি। তারা আমাদের কারা কারা যাচ্ছেন সেই অনুযায়ী আমাদের কাছে তালিকা দিলে, বা আমরা তালিকা দিলে সেই অনুযায়ী তারা যাদেরকে পাঠাবেন, যাদের যাওয়া হয়ে যাবে তাদেরকে আমরা এই টাকা পরিশোধ করতে পারি।
আর যারা ইতিমধ্যে চলে গেছেন তাদেরকে অবশ্যই আমাদের বাংলাদেশের যে মিশন আছে সেই মিশনের মাধ্যমে দেব, তারা সেখানে তাদের যাওয়া, তাদের খরচের তথ্য, পাসপোর্ট এগুলো দিয়ে আমাদের ইয়ের সাথে যোগাযোগ করবেন। মোদ্দা কথা হচ্ছে যে আমরা এই ব্যবস্থাটা আমরা আশা করছি আগামীকালকে আমরা এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিং করব, সেখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটু পরিষ্কার করে নেই যে সেটি হচ্ছে যে 25,000 টাকা অথবা তার কোয়ারেন্টিন খরচের 50%, এর মধ্যে যেটি কম। আমি উদাহরণ দিই যে একজন হয়তো 40,000 টাকা তার খরচ হয়েছে, সেক্ষেত্রে তিনি পাবেন 20,000 টাকা। আবার একজনের হয়তো 60,000 টাকা খরচ হয়েছে, তিনি পাবেন 25,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত। তাহলে এটা তো একটা সুসংবাদ যে যারা আমাদের কর্মীরা চলে গিয়েছে তারাও সেটা ক্লেম করে নিতে পারবে। আমরা এটা এই জন্যই করেছি যে আমাদের এই পদ্ধতিটা তৈরি করার জন্য যদি আমাদের আরও 2-1 দিন সময়ও লাগে, কারো ওয়ারিড হওয়ার কিছু নাই। সরকারের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি অনুযায়ী টাকাটা তিনি পাবেন। জি, তো নিশ্চয়ই সেই জায়গাটার মধ্যে কি কারণের জন্য ভাড়াটা বাড়লো এই জায়গাটা? আচ্ছা, এখন এইটি হচ্ছে আসলে ভাড়া বাড়ানোর, বিমান ইন্টারন্যাশনাল এভিয়েশনে ভাড়া বাড়ানোর বিভিন্ন কারণ থাকে, সেগুলো সব কিছু আমাদের কাছে স্পষ্ট না বা আমরা জানি না। যে অনেক সময় এটা আমরা দেখেছি, এটা শুধু বাংলাদেশে না, আমার মনে হয় যে এটা বিশ্বের এভিয়েশন সেক্টরের একটা বাস্তবতা, যে তারা চাহিদার সাথে যোগান এই দুটাকে একসাথে করে ভাড়া বাড়ান। তো যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমরাও উদ্বিগ্ন, এবং আমাদের মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টি উল্লেখ করে ভাড়া যেন যৌক্তিক হয়। আমরা দুইটা জিনিস এখানে চেয়েছি, যে ভাড়া যৌক্তিক হতে হবে এবং ভাড়া হতে হবে সুনির্দিষ্ট, বিশেষ করে কর্মীদের জন্য। এটি বিভিন্ন অকেশনে যাতে আপ ডাউন না করে, এটা যদি সুনির্দিষ্ট থাকে তাহলে একজন কর্মী যিনি বিদেশে যাবেন তিনি তার প্ল্যানিংটা করতে পারবেন যে ভাড়া বাবদ তার কত টাকা খরচ হবে, বা একজন রিক্রুটিং এজেন্ট জানবে। এইটি আমরা করার চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন ফোরামে বলে আসছি, এবং আগামীকালকে আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের সভাপতিত্বেও একটি সভা আহ্বান করেছে, সেখানেও এই বিষয়টি আলোচিত হবে। আপনি আপনার কথার মধ্যে একটা উল্লেখ করেছেন যে লেবার ফেয়ার, বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের, বিশেষ করে ফিলিপিন্সে বা নেপালে এই ধরনের ব্যবস্থা আমরা আছে শুনেছি। আমরা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বা উত্তম চর্চা অনুসরণ করে এইখানেও এটা কিভাবে করা যায় সেটির ব্যবস্থা আমরা করতে চাই। বিশেষ করে আমি একটু বলি, বিশেষ করে আমরা বাংলাদেশ বিমানের উপর আমাদের দাবি একটু বেশি, কারণ তারা জাতীয় পতাকাবাহী একটি সংস্থা। একই সাথে কিছু কিছু নিয়ন্ত্রণ আছে, যে কিছু কিছু বিষয় আছে যেগুলো ঠিক আমাদের নিয়ন্ত্রণের ভেতরে না, যে সৌদি এয়ারলাইন্স বা অন্য কোনো বিদেশি এয়ারলাইন্স তার ভাড়া কিভাবে নির্ধারণ করবে সেটি হয়তো আমাদের ডিকটেশন বা আমাদের নিয়ন্ত্রণ তাদের উপর। কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা যদি মনে করি বিমান তার ভাড়াটাকে যদি ন্যায্যতার ভিত্তিতে নিয়ে আসে, তাহলে অটোমেটিকলি ফরেন ক্যারিয়ারের ভাড়া কমে যাবে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে বিমানকে ফেভার করতে গিয়ে আমরা এই ধরনের ভাড়া বেড়ে যায় কিনা, যাতে ফরেন ক্যারিয়ারগুলি আরও বেশি উৎসাহিত হয়, এটি কিন্তু এক ধরনের অভিযোগের কথা আমি বলছি। আমরা আপনার সাথে আলোচনায় ফিরবো। আমরা আমাদের এই বিষয়ে একটা প্রতিবেদন রয়েছে যে অভিবাসী কর্মীদের ভোগান্তি নিয়ে, এবং সেই ভোগান্তির রিপোর্টের দিকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি তার কাছে আসবো। আমরা আমাদের যে রিপোর্ট এটির বাংলায় প্রচারিত হচ্ছে সেই রিপোর্টটি দেখে নিই। কখনো সৌদি এয়ারলাইন্স, আবার কখনো বিমানবন্দর, এমন ছোটাছুটির পরও সৌদি আরবে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না প্রবাসী কর্মীরা। একে তো বাড়তি বিমান ভাড়া, তার উপর টিকা ছাড়া হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের খড়গ, এতে বাড়তি খরচ হচ্ছে লাখ টাকারও বেশি। প্রবাসী কর্মীদের টিকা নিশ্চিত করতে না পারলে শ্রম বাজার হারানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির জপল। দুর্দশা পিছু ছাড়ছে না বিদেশ থেকে আসা কর্মীদের। সৌদি আরবের নতুন শর্তের বেড়াজালে কাজ হারানোর শঙ্কায় শত শত কর্মী। টিকেট করে যারা যেতে পারেননি কিংবা ভিসা শেষ হয়ে গেছে, আপনি আপনার মালিকের সাথে বা কফিলের সাথে কথা বলেন, তারা নতুন করে ভিসা বাড়ায় দেবে, এবং এই টিকেটটাতে আপনি হোটেল বুকিং করে আপনাকে যেতে হবে। বিদেশ থেকে ফিরেও কলা রুটি খেয়ে যাদের একবেলা পার হচ্ছে, তাদের কাছে এই টাকা পাহাড় সম। টিকিট ওকে আছে, আমার বুকিং কার্ডের জন্য আমি যাইতে পারতেছি না। হোটেল বুকিং 600 টাকা 700 টাকা বেতন, আমরা 70,000 টাকা 80,000 টাকা করতে করতে এখন স্যারকে থাকবো কই, স্যারকে তো থাকবো না। আমরা একটা মানসিক সমস্যার মধ্যে পড়ছি। আমাদের ফ্লাইট বুকিং, আমাদের কোয়ারেন্টাইন প্যাকেজ। এয়ারপোর্টে গেলে বলতেছে সোনারগাঁ যান, সোনারগাঁ আসলে বলতেছে ওইখানে যান। আমি করোনা টেস্ট করছি, আমার ওইখানে লস গেছে, এখন ফ্লাইটে যে আমার মিস হয়েছে, আমি কতটুকু ভোগান দিতে আছি। প্রবাসী কর্মীদের জমানো কল্যাণ ফান্ড থেকে এসব টাকা দেওয়ার দাবি জানিয়েছে বায়রার একাংশ। তাদের এই অর্থে গড়ে উঠেছে ওয়েজ আর্নার্স কল্যাণ ফান্ড। আমরা সরকারের কল্যাণ ফান্ড থেকে এই অপ্রত্যাশিত খরচ বহন করার জন্য
বিনীতভাবে অনুরোধ করছি। শুধু সৌদি আরব নয়, এমন শর্ত আসতে পারে অনেক দেশ থেকেই, তাই এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ অভিবাসন বিশ্লেষকদের। অভিবাসী কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিকে যদি করোনার টিকা প্রদান করা না হয়, তাহলে কিন্তু এমপ্লয়াররা কর্মী নিতে অদূর ভবিষ্যতে অনাগ্রহ প্রকাশ করবে, যা ইতিমধ্যে আমরা মধ্যপ্রাচ্যের সৌদি আরবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাই যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যাবে। যারা বিদেশ যাবে তাদের জন্য ততই কিন্তু আমাদের এই কর্মী নেবার যে চাহিদা, সেই চাহিদা বাড়বে। তা না হলে কিন্তু আমাদের কর্মী প্রেরণের যে ঘাটতি, সেই ঘাটতি একটা হুমকির মুখে পড়তে পারে। রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা রিপোর্টে দেখলাম ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি অভিবাসন নিয়ে কাজ করছেন এবং উন্নয়ন বিষয়ক যে বাংলাদেশ সংসদীয় ককাসের সাথে আপনি যুক্ত রয়েছেন, সভাপতিত্ব করছেন। তো এই যে ভোগান্তির কথা দেখলাম, আমাদের সচিব সাহেব শ্রী একই কথা বললেন যে আসলে সব কিছু দূর করবার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের চেষ্টা করা হচ্ছে। তো আমরা বাংলাদেশ বিমানের কথা বলছিলাম, আমরা যেটি দেখি যে আমাদের যেটি আগে সৌদি আরবের টিকিটের মূল্য 28 থেকে 30,000 টাকা ছিল, সেটি 70-80,000 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। এবং অন্যদিকে দুবাই 30-35,000 টাকা থেকে 80-85,000 টাকা আমরা টিকিটের দাম দেখতে পেয়েছি। আমরা যেটি গণমাধ্যম থেকে দেখেছি, সেটি কলকাতা থেকে রিয়াদের যে ভাড়া, সেটি 18 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু এখনও রয়েছে তাদের যে মুদ্রায়, এবং কাঠমান্ডুতেও কিন্তু রিয়াদ বা জেদ্দার ভাড়া একই রকম রয়েছে। শুধু আমাদের ক্ষেত্রেই এই ধরনের একটা বিড়ম্বনা দেখা যাচ্ছে। তো ওই ক্ষেত্রে যে প্রশ্নটি সচিব সাহেবের কাছে করেছিলাম, সেটি হচ্ছে যে আমরা কি এই বাংলাদেশ বিমানের কে ফেভার করতে গিয়ে, বা আমরা এই যে সরকারি যে পতাকাবাহী এয়ারলাইন্স রয়েছে তাদের কাছ থেকে আমরা যেভাবে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা না পাওয়ার কারণের জন্যই কি আমাদের এই দুর্গতি হচ্ছে কিনা, আসলে বিষয়টাকে আপনি কি এটা দেখছেন? জি, অবশ্যই আমি মনে করি প্রবাসীদের যে কোনো বিষয় শুড বি আওয়ার প্রায়োরিটি অফ প্রায়োরিটি। কারণ আমাদের এই বাংলাদেশ আজকে যে পর্যায়ে আছে, সেটা প্রবাসীদের কারণেই আছে, রেমিটেন্সের কারণে আছে। এই কোভিড পিরিয়ডেও $30 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছে। যদি এটা না আসতো বা কম আসতো, তাহলে বাংলাদেশের অর্থনীতি উল্টোপাল্টা হয়ে যেত এবং সরকারের অপারেশনাল কস্ট, ডেভেলপমেন্ট স্কিম সব কিছুই ব্যাহত হতো। কিন্তু প্রবাসীদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অল থ্রুই আমরা এই জায়গায় খুব একটা ভালো সার্ভিস পাই না। পাসপোর্ট থেকে শুরু করে, ভিসা রিনিউ থেকে শুরু করে, বিদেশে পাসপোর্ট রিনিউ, সব জায়গাতেই তারা একটা ভোগান্তির শিকার হয়। ওয়ান স্টপ সার্ভিস আমরা দিতে পারি না। এখন টিকিটের ব্যাপারটার ক্ষেত্রে যেটা সচিব সাহেব বললেন, যে অবশ্যই ইন্টারন্যাশনাল এভিয়েশনের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা কঠিন এবং এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সরাসরি অধীনস্থ না। এখানে আমাদের কাঠামোগত একটা পরিবর্তন আনতে হবে, যে আমাদের বিদেশের যেসব শ্রমিক বা যেসব নাগরিক যাবে, তাদের বিষয়ে প্রবাসী কল্যাণের একটা প্রায়োরিটি দিতে হবে। যে প্রবাসী কল্যাণের অপিনিয়নটা, ভিউটা অথবা চাহিদাটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তো সেখানে অবশ্যই এটা ক্যাবিনেটের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। সেখানে আমি মনে করি বাংলাদেশ বিমানের একটা ম্যাসিভ রোল প্লেয়িং সুযোগ আছে। এবং বাংলাদেশ বিমানও যে দীর্ঘদিন অলাভজনক ছিল, শুধুমাত্র যদি বাংলাদেশের প্রবাসী শ্রমিক বা নাগরিকদের তারা ক্যারি করতে পারে রিজনেবল কস্টে, তাহলে তাদের সিটগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। যে প্রচুর ফাঁকা সিট নিয়ে যে ফ্লাইটগুলো যাচ্ছে, এগুলো আর যাবে না। এই বিশাল অফুরন্ত সম্ভাবনার মার্কেটটা, যেটা এমিরেটস 4 গুণ বাড়িয়েছে বাংলাদেশে, অন্যান্য এয়ারলাইন্স সবগুলোই ব্যাপক লাভজনক একটা সেক্টর হচ্ছে ঢাকা টু মিডল ইস্ট ফ্লাইট। বাংলাদেশ বিমানের এই সুযোগটা নেওয়া উচিত। সেখানে অবশ্যই আমরা বলতে পারি লেবার ফেয়ার একটা ফিক্সড করা থাকবে, অথবা রিজার্ভেশন থাকবে 20%, 10%, 30% সিট, এবং ফেয়ারটা ফিক্সড থাকবে। যেমন 25 বছরের নিচে যাদের বয়স, তাদের ফেয়ার এক ধরনের, 25-এর উপরে গেলে আরেক ধরনের, 12-র নিচে হলে এক ধরনের, 12-র উপরে গেলে একরকম। সেরকম মাইগ্রেশন বা প্রবাসীতে যারা যাবে, আমাদের শ্রমিকরা, ভাইয়েরা, বোনেরা, প্রত্যেকটা ফ্লাইটে একটা নির্দিষ্ট সংখ্যক টিকিট বরাদ্দ রাখতে হবে একটা। এবং সেক্ষেত্রে যেটা করতে পারে সরকার, বাংলাদেশে এভিয়েশন পারমিশনের সময়ই বলতে পারে যে যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যখনই আসবে, তখন তাদেরকে একটা এই শর্ত মেনে তাদেরকে আমাদের বাংলাদেশে ফ্লাইট চালাতে হবে। আরেকটা জিনিস যেটা করতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে, খুব কঠিন কাজ, কারণ আমি জানি তাদের জনসংখ্যা কম, সক্ষমতা কম, যে চাহিদা অনুযায়ী যে পরিমাণ রিসোর্স এবং অ্যালোকেশন দরকার সেটাও ওনাদের নাই। বাট সেক্ষেত্রে চার্টার প্লেন একটা অপশন হতে পারে, যদি এটা এক্সপেন্সিভ, অথবা সাবসিডি দিয়ে হলেও যদি এই সময় অতিমারির সময় লোকদেরকে নামিয়ে দিয়ে আসলে, তখন ইন্টারন্যাশনাল যে ফ্লাইটটা বেড়ে গেছে, ওই দামটা কমে যাবে অটোমেটিক। কারণ তখন একটা বড় অংশের লোক যখন চার্টার ফ্লাইটে যাবে, তখন তারা দাম কমাতে বাধ্য হবে। দাম তো নিয়ন্ত্রণ করতে হবে, সেটা চালের দাম হোক অথবা টিকিটের দাম হোক, কারণ এটাই তো সরকারের কাজ। সরকারের কাজই তো হচ্ছে যখনই নাগরিকরা এই ধরনের অস্বাভাবিক সিচুয়েশন ফেস করবে, সেটাকে নিয়ন্ত্রণ করা, ভারসাম্য করা। তো সেক্ষেত্রে বিমান একটা চমৎকার ইজ ডাউন বা একটা অ্যাডজাস্টিং রোল প্লে করতে পারে। কেন করছে না, এটা আমি খুব অবাক হচ্ছি, কারণ বিমানের তো এখন অনেক বড় বড় বিমান আছে। সেই বিমানগুলো যদি কোনোভাবে আমরা মিডিল ইস্টে নিতে পারতাম, তাহলে তো এই সমস্যার সংকট হয়ে যেত আমার ধারণা। এবং এয়ারপোর্টে প্লেনগুলো পড়ে আছে আমার মনে হয়। জি, আমরা একটা ফোন আছে, একটা ফোন নিয়ে আমরা আবার যুক্ত হবো। আমরা একটা ফোন নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন।
আব্দুল আলিম। আচ্ছা, জি জনাব আলিম সাহেব বলুন আপনার প্রশ্নটি কি? আমি এইভাবে দিতে চাই যে এয়ারলাইন্সের রেগুলেশনের ব্যাপারে, যেমন ধরেন আমাদের বাংলাদেশে যে প্রথম থেকেই যখন থেকে বিমান স্টার্ট হয়েছে তখন কিন্তু বিমানকে একটা প্রোটেকশন দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার সবসময় ছিল। সেই চিন্তার কারণেই কিন্তু বিদেশি এয়ারলাইন্সের এন্ট্রিটা করে রেস্ট্রিক্ট ছিল। বাংলাদেশ বিমানকে প্রোটেকশন দেওয়ার কথা বলছিলেন এবং সেই কারণের জন্যই অন্যান্য এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়াচ্ছে, এটাই বলতে চাচ্ছেন নাকি? এইটা কিন্তু এটা না বিমান প্রোটেকশন কারণে কম্পিটিশনটা কি হয়ে যাচ্ছে, ইলোপ হয়ে যাচ্ছে, কম্পিটিশন থাকছে না। আচ্ছা আচ্ছা, থাকছে না। যেমন বর্তমানে যে সিচুয়েশন সেটা হলো আমাদের কিন্তু এই ফিল্ডে কোনো লেভেল প্লেইং গেমই নেই। কারণ এখানে একটা অলিগোপলিস্টিক মার্কেট, ফিউ সেলার্স মেনি বায়ার্স, টু মেনি বায়ার্স, এতে কিন্তু অলমোস্ট মনোপলি সিচুয়েশন চলে গেছে। এখানে একটা সলিউশন কিন্তু একটা আছে, যেটা আমরা 2008 সালে আমরা যে সলিউশনটা করেছিলাম, তখন আমরা সরকারকে আমরা বলছিলাম যে আমরা সেই প্রতিবেদন দিয়েছিলাম, বলেছিলাম যে মেক দ্য স্কাই ওপেন, let any airlines come in. আচ্ছা, minimum levy, let them come in. ওই সময় তো তখন কিন্তু গভর্নমেন্ট করলো সেটা কিন্তু 1 ইয়ার। সেই 1 ইয়ার মধ্যে কিন্তু আমাদের এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, তারপর আপনার ওই এয়ার এশিয়া, এরা বাংলাদেশের মার্কেটে ঢুকে গেল। জি, আপনার বিষয়টা বুঝতে পারছি। আমি একটু ব্যারিস্টার শামিউদ্দিন পাঠান আপনার সাথে আসি। তিনি বলেন যে ওপেন এয়ার পলিসি যদি করি তাহলে আজকে যে এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই, এয়ার এশিয়া এই ফ্লাইটগুলো যদি ঢুকে যায় তাহলে কম্পিটিশনে কিন্তু সেখানে অন্য যারা ভাড়া বাড়িয়ে রাখছে সেই ভাড়া বাড়ানোটা হয়তো বা কমে যাবে। তো সেই জায়গাটাতে একজন পলিসি মেকার হিসেবে আপনি কী ভাবেন যে আমাদের এতে চ্যালেঞ্জ কোথায়? তারা তো আমাদের যদি যে ফ্লাইট পরিচালনা করবার জন্য এখানে যে ফি বা ল্যান্ডিং কস্ট সব দিলে তাহলে তো ওপেন এয়ার পলিসিতে আমাদের চ্যালেঞ্জ কোথায়? যে কারণেই ভারতের টিকিটের দামটা খুব কম। জি, তবে আমার মনে হয় এখানে আমাদের রানওয়ের সংকট আছে এবং আমাদের এয়ারপোর্টের ক্যাপাসিটির কিছুটা সংকট আছে। হয়তো বা নতুন টার্মিনালটা হয়ে গেলে বা 2-1 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেলে তখন আমরা সবগুলোকে ইনভাইট করতে পারবো। এবং আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ মোবিলিটি, যে পরিমাণ ইন্টারন্যাশনালি যে পরিমাণ লোক বিদেশে আছে, যারা যে পরিমাণ বাংলাদেশে আসে, বাংলাদেশে আরও অনেকগুলো এয়ারপোর্ট হওয়া দরকার এবং আরও অনেকগুলো প্লেন, অনেকগুলো এয়ারলাইন্স, অনেকগুলো লাইন এখানে অনায়াসে কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে। এবং যখন অনেকগুলো যোগানদার থাকবে তখন দাম কমে যাবে বা এই অনাচারগুলো হবে না। এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি আগেও বলেছিলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজেও একটা শিপিং লাইন অ্যান্ড ফ্লাইট ক্যারিয়ার লাইন নামাতে পারে। এটা যদিও রাষ্ট্রের কাছে ব্যবসা করার না, কিন্তু এই যে ভারসাম্যের জন্য, এই ক্রাইসিসের জন্য, এই ক্রাইসিস সিচুয়েশনটা কভার করার জন্যই কিন্তু এরকম কিছু একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। সেক্ষেত্রে ওই যে ওদের প্রবাসী কল্যাণ ফান্ড যেগুলো আছে, আইডল মানি পড়ে আছে, এগুলোকে বিজনেসে ইনভেস্ট করা যেতে পারে এবং ওই বিজনেসগুলোতে বিদেশ ফেরত প্রবাসী যারা আছে, যাদের রিইন্টিগ্রেশন বিকামিং এ বিগ চ্যালেঞ্জ, সেই রিইন্টিগ্রেশনের প্রসেসে কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করতে পারে এবং সেটা একটা ভালো মডেল দাঁড়াবে। নিশ্চয়ই। আপনি ভাবছেন যে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়তো বেসরকারি কোনো এয়ারলাইন্সের সাথে যুক্ত হতে পারে, তারা পার্টনারশিপ করে এই ফেয়ারটাকে তারা নানাভাবে এখানে কন্ট্রোল করতে পারে, সেটি আপনি ভাবছেন। যে কথাটি বলছিলাম এবং একই সাথে আমরা ফেয়ার সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন যে দাবিটি বারবার উত্থাপিত হচ্ছে এবং আমরা যেটা বিশেষ করে সৌদি আরবগামী কর্মীদের ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারছি যে আমাদের যদি করোনার ভ্যাকসিন প্রদান করা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এবং আমরা দেখেছি মালয়েশিয়াও কিন্তু একই ধরনের শর্ত জুড়ে দিতে যাচ্ছে। তো এই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা নীতিগতভাবে এইটার সাথে একমত যে আমাদের বৈদেশিক কর্মসংস্থানের প্রবাহ যদি আমাদের অক্ষুণ্ণ রাখতে হয়, আমাদের কর্মীদের যদি স্বচ্ছন্দে বিদেশে যেতে হয়, তাদের অভিবাসনটাকে একটি যৌক্তিক পর্যায়ে রেখে, তাহলে অবশ্যই তাদেরকে ভ্যাকসিনেটেড করতে হবে। এবং যেটা আমি সবসময় বলছি যে আমরা ইতিমধ্যেই একটা আশ্বাস পেয়েছি যে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে এবং অগ্রাধিকার তালিকাতেই তারা থাকবেন। আমরা মনে করছি যে এটাকে আমরা এই ঘোষণাটা বা এই সিদ্ধান্তটা নেওয়া যতটা সহজ, এটাকে কার্যকর করার জন্য একই সাথে আমরা কিছু আমাদের চিন্তাভাবনা আছে। সেই চিন্তাভাবনাটা হচ্ছে এইরকম যে যারা বিদেশে যাবেন বা যাওয়ার কথা স্থির করেছেন, সেটি 2 মাস পরে 3 মাস পরে হতে পারে, তারা একটা নির্দিষ্ট ডেটা ব্যাংকে অন্তর্ভুক্ত হবেন। আপনি জানেন আমাদের বিএমইটির একটা ডেটা ব্যাংক আছে, সেখানে তারা রেজিস্ট্রেশন করবেন এবং সেই ডাটা ব্যাংক থেকে যারা নিবন্ধিত, এটা কি বিনামূল্যে? নিশ্চয়ই, অবশ্যই। আমাদের সকল ভ্যাকসিন এখন পর্যন্ত বিনামূল্যে সরকার দিচ্ছেন, তারাও সেটা পাবেন। তো এই জিনিসটা আমরা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে নতুন ভ্যাকসিন আসার সাথে সাথেই
যাতে তারা অগ্রাধিকার ভিত্তিতে পান। এবং এটা আমরা কতদিন লাগতে পারে বলে মনে হয় আপনার কাছে? যে আসলে ভ্যাকসিনের সমস্যাটা তো আমাদের আছে, যেটা আমাদের এতে আমরা শুনেছি যে জুন মাসের মধ্যেই নতুন ভ্যাকসিন আসবে। তো এটা তাদেরকে দেওয়ার বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি যে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে। যেন আমরা জানি যে জনসন অ্যান্ড জনসনে কিন্তু এক ডোজ টিকা দিলেই কিন্তু সেটি চলে। আমরা বিশেষ করে সৌদি আরব যে সব টিকার কথা বলেছে সেখানে জনসন অ্যান্ড জনসনের কথা বলা হয়েছে। আমরা এই বিষয়টাও প্রপার অথরিটির কাছে তুলে ধরবো প্রপোজাল আকারে, যে তাদের জন্য যদি বিশেষ করে এই জনসন অ্যান্ড জনসন আনা যায় তাহলে আমার মনে হয় যে এটি হচ্ছে একটা সাংঘাতিক ভালো কাজ হবে। কারণ সেক্ষেত্রে যে দীর্ঘদিনের অপেক্ষা বা 2 মাসের জন্য অপেক্ষা এটা করতে হবে না। এই বিষয়টিও মন্ত্রণালয়, যথাযথ কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ক্যাবিনেট পর্যায়ে আমরা উত্থাপন করছি। জি, আমরা বোধহয় পেয়ে গিয়েছি সিঙ্গাপুর থেকে মোহাম্মদ আতাউর রহমানকে। জনাব আতাউর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো আসলে মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব নিয়ে কথা বলছিলাম এবং সেখানে আমরা আমাদের যাত্রীদের সেই দেশে যাবার ক্ষেত্রে একটা সংকটের কথা আলোচনা করছিলাম। উত্তরণের পথও নিশ্চয়ই আমরা পেয়ে গিয়েছি এবং পেতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা এই যাচ্ছেন তাদের কোয়ারেন্টাইন ফির 50% অথবা 25,000 টাকা করে প্রদান করা হচ্ছে। তো সিঙ্গাপুর আমাদের একটা অত্যন্ত সুন্দর শ্রমবাজার এবং আমাদের কর্মীরা সেখানে ভালো থাকে বলে আমরা জানি, তারা ভালো বেতন ভাতাদি পায়। তো সেইখানে আপনি বর্তমান এই করোনার প্রবাহের মধ্যে, অতিমারির মধ্যে আপনি কীরকমভাবে পরিলক্ষণ করছেন সিঙ্গাপুরের শ্রমবাজারটাকে? জি, ধন্যবাদ। আসলে সিঙ্গাপুর অত্যন্ত সুন্দর এবং সুনিয়ন্ত্রিত একটি শ্রমবাজার এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশি অভিবাসী কর্মীরা বেশ ভালো আছেন, এখন সবাই কাজ করছেন এবং আমাদের শ্রমিক ভাইদের প্রচণ্ড চাহিদা এখন সিঙ্গাপুরে। কিন্তু আপনারা জানেন যে গত 2 তারিখ থেকে বাংলাদেশের সাথে এবং বেশ কয়েকটি দেশের সাথে সিঙ্গাপুরে লোকজন আসতে পারছেন না, সাময়িকভাবে সেটা বন্ধ রয়েছে। আগামী 13 তারিখ পর্যন্ত সেটা থাকবে, কিন্তু আমাদের বাংলাদেশি কর্মীদের বেশ চাহিদা রয়েছে সিঙ্গাপুরের শ্রমবাজারে এবং সকল অভিবাসী কর্মী ভাইরা এখানে বিনামূল্যে কোভিড-19 ভ্যাকসিন পাচ্ছেন এবং তারা তাদের যে মিনিমাম যে আমাদের যে ওএস, আমরা যেটা সবসময় যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, সেটা কিন্তু এখন বাংলাদেশ সরকার নির্ধারিত যে ন্যূনতম মজুরি সেটা নিশ্চিত হচ্ছে, বরঞ্চ তার চেয়ে আরো বেশি বেতন তারা পাচ্ছেন, সুবিধা দিয়ে তারা পাচ্ছেন। সকলেই চিকিৎসা পাচ্ছেন, কোভিড জনিত যারা আক্রান্ত হচ্ছেন এবং বর্তমানে প্রায় সকলেই সুস্থ, নাই বললেই চলে আক্রান্ত। আরেকটি বিষয় হলো যে এখানের যে কোয়ারেন্টাইন ফি যেটা, এটা কিন্তু এমপ্লয়ার বহন করে, এখানে কোনো কর্মী বা অন্য কাউকে বহন করতে হয় না, এটা সরকারের নিয়ম হলো এমপ্লয়ার বহন করে এবং তাই করা হচ্ছে। আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন যেহেতু এখানে যারা আছে সবাই দিয়ে দিচ্ছেন এবং সাধারণত সিঙ্গাপুরে যেহেতু সুনিয়ন্ত্রিত ব্যবস্থা, 2 বছর কাজ করার পরে ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরে তাদেরকে দেশে চলে যেতে হয়, আবার আসতে হয়। এই যে সেক্ষেত্রে এখন চাহিদা কেমন এই করোনার অতিমারির সময়? চাহিদা কেমন? এখন প্রচন্ড চাহিদা। আমরা প্রতিনিয়ত আমাদের এমপ্লয়ারদের কাছ থেকে, এমপ্লয়মেন্ট এজেন্সির কাছ থেকে আমরা মানে ফোন পাচ্ছি, তারা আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছেন এবং এখানকার যে এমপ্লয়ার ফেডারেশন আছে তারা সরকারের কাছেও বলছেন যে তারা যেন এটা খুলে দেওয়া হয়। আমরা একেবারেই আমরা আশাবাদী যে অতি তাড়াতাড়ি এন্ট্রি পারমিট যেটা বলা হয় এটা খুলে দেওয়ার পরে এন্ট্রি পারমিট মানে কি এখন সেখানে লোক যেতে পারছে না, ঢুকতে পারছে না নাকি? না, এখন হলো যে আইপিএ আছে ঠিক, কিন্তু এন্ট্রি পারমিটটা এখন বন্ধ আছে এবং আগের যেগুলো এন্ট্রি পারমিট ছিল সেইগুলো এখন সাময়িকভাবে সেগুলো স্থগিত আছে। সেইগুলি আশা করি যে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হলে এন্ট্রি পারমিট আমাদের বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী সিঙ্গাপুরে আসতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে সিঙ্গাপুরে আসতে হলে দক্ষ শ্রমিক আসতে হয়, যারা বিশেষ করে নির্মাণ খাতে আছে তারা কিন্তু ওটিসি ট্রেনিং কমপ্লিট করে আসতে হয় এবং ওটিসির যে ট্রেনিং ব্যবস্থাটা সেখানে হয়তো সাময়িকভাবে কিছু বন্ধ আছে, যেহেতু মূল্যায়ন কার্যক্রমটা সিঙ্গাপুর থেকে ওইখানে গিয়ে করা একটু সমস্যা হচ্ছে, সেটাও যেন অনলাইনে করা যায় সেই বিষয়ে আমরা জনশক্তি মন্ত্রণালয় এবং বিসিএ এবং সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রাখছি। সেটাও সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমি ওটিসি এবং সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো তারা যেন বিসিএর নির্দেশনা অনুসারে
সেই পরীক্ষা কার্যক্রম নিশ্চয়ই আপনার কাছ থেকে ভালো সংবাদগুলি শুনতে পেলাম আমরা। এই অতিমারির মধ্যে সিঙ্গাপুরের কর্মী চাহিদা বাড়ছে এবং বাড়বে। আপনি বলছেন যে এন্ট্রি পারমিশনটা আপাতত বন্ধ রয়েছে, হয়তো কিছুদিন পরে চালু হলেই সেখানে যাবে। যারা এই কর্মী প্রেরণ করে সেই ওভারসিজ ট্রেনিং সেন্টারগুলোকে প্রস্তুতি গ্রহণ করবার জন্য আপনারা আহ্বান জানিয়েছেন। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আশ্বস্ত হলাম যে ভালো একটা শ্রমবাদ আমাদের। আমি মাননীয় সচিব মতো আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু মাননীয় এমপি সাহেব আপনার কাছে একটু আসি বা স্বামী হায়দার পাটোয়ারি। সেটি হচ্ছে যে আমরা বারবার বলি যে রিক্রুটিং এজেন্সিগুলোকে সক্ষম করে গড়ে তোলা। আজকে দেখেন আরএমজি খাতের মধ্যে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু একটা ফ্রি জমি পাচ্ছে, সরকারের কাছ থেকে লোন পাচ্ছে, তারা ইনসেন্টিভ পাচ্ছে। কিন্তু এই যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সেই রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু সেইভাবে যারা আজকে বলছেন আপনি $30 বিলিয়ন আজকে উপার্জন করেছেন, তাদের কিন্তু 90% কর্মী কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো প্রেরণ করেছে এবং করছে এবং ভবিষ্যতে প্রেরণ করবে। কিন্তু তাদেরকে সক্ষম করে গড়ে তোলবার জন্য সর্বক্ষেত্রে আমরা দেখি যে একটা বাজেটও কোনো রকম কোনো বিশেষ কোনো বরাদ্দ থাকে না, ব্যাংক থেকে তারা লোন পায় না, ইকোনমিক জোনের মতো কোনো জায়গার মধ্যে একটা জমি বরাদ্দ তারা পায় না। তো সেই অবস্থার প্রেক্ষাপটে কিছুদিনের মধ্যে বাজেটে আপনারা কথা বলবেন, আপনি কিভাবে দেখছেন তাদেরকে কিভাবে সক্ষম করে গড়ে তোলা যায়? আমি সবসময় একটা কথা বলে আসছি যে বাংলাদেশে প্রায় 1,25,00,000 কেউ বলে আর কম বেশি লোক বিদেশে আছে। তাদের পরিবার সহ ধরলে এটা একটা 2 কোটি লোকের সেক্টর, মাইগ্রেশন সেক্টরটা। কিন্তু আমাদের বাজেটের 10% কি আমরা এই সেক্টরে দিচ্ছি সব মিলায়? কখনোই না। বলা হয়েছে একসময় বলা হতো 2 পয়সার বাজেট, এখন তো বেড়েছে কিছুটা। আবার আমাদের যে সরকারি জনশক্তি আছে 11 লক্ষ থেকে 12 লক্ষ, এক্সাক্ট সংখ্যাটা জানি না, সেটার কি 10% আমরা এই সেক্টরে দিচ্ছি না? এটা অবহেলিত একটা খাত, কোনো সন্দেহ নেই। সরকার এই খাতে খুব কম খরচে বা রাষ্ট্র এই খাতে খুব কম খরচে কম পরিশ্রমে বিপুল রেমিটেন্স পেয়ে থাকে, যে জন্য আমরা কৌটিল্যের ভাষায় বলি উই আর সামটাইমস ড্রাইং আপ দ্য মিল্কিং কাউ। দুধ দেওয়া গরুকে আমরা ঘাস দিতে চাচ্ছি না। এবং এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই প্রচুর বাজেট এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা দুটোই লাগবে। এই দুটোই যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দেওয়া হয়। এবং আরেকটা দরকার, যে বিষয়গুলো প্রবাসী কল্যাণের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, যেমন স্বাস্থ্যর সাথে টিকা, কিন্তু এই টিকা তো এখন আর শুধু স্বাস্থ্যের বিষয় রাখলো না, এটা প্রবাসী কল্যাণ পররাষ্ট্রের মধ্যেও চলে আসলো। এই বিষয়ে আলাদা করে সক্ষমতা তাদেরকে দেওয়া উচিত। প্রতিটি দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক অফিসের পাশাপাশি যেসব দেশে আমাদের লোক বেশি, প্রবাসী কল্যাণের আলাদা অফিস থাকা প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং সেই পরিমাণ সক্ষমতা বাজেট দিতে হবে। আপনি যেটি বলছেন, এখন সরকার বা রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে এখানে ভারসাম্য করা, যারা বিদেশে যাচ্ছে তারা যেন কোনো অন্যায়ের শিকার না হয়। সেক্ষেত্রে লাইসেন্স বা রিক্রুটিং এজেন্সিগুলো একটা অন্যতম স্টেক হোল্ডার, কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রে নতুন শ্রমবাজার সৃষ্টি করতে, অনেক ক্ষেত্রে নতুন কোম্পানিকে ইনক্লুড করতে তাদের অনেক সফলতা আছে, কিছু ব্যর্থতাও আছে, অনেক সাফল্যের পাশাপাশি কিছু অভিযোগও আছে। তবে যেসব এজেন্সির কোনো অভিযোগ নাই, যেসব এজেন্সি আসলেই বোনাফাইডলি দেশের সাথে কাজ করেছে, তাদের মাধ্যমে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এবং স্কিল ডেভেলপমেন্টের কাজে তাদেরকে জমি অ্যালটমেন্ট দেওয়া, ইপিজেড বা আলাদা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা জোন করে সেখানে তাদেরকে জমি দেওয়া, তাদেরকে ভবন নির্মাণে সহযোগিতা করা, এই স্কিল ডেভেলপমেন্টের বিগেস্ট পার্টনার হতে পারে রিক্রুটিং এজেন্টগুলো। কারণ তাদের ব্যবসার জন্য এটা প্রয়োজন, পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজন, আর যারা বিদেশে আছে তাদের তো প্রয়োজনই এটা। এবং এই স্কিল ডেভেলপমেন্টটা এনলেস অপরচুনিটি এনে দেবে বাংলাদেশে। সারা পৃথিবীতে প্রচুর নার্স প্রয়োজন, প্রচুর কেয়ার ওয়ার্কার প্রয়োজন, প্রচুর ড্রাইভার প্রয়োজন, প্রচুর প্লাম্বার প্রয়োজন। সরকার কখনোই একা এই বিশাল জনগোষ্ঠীকে এই স্কিল বা সফট স্কিল করতে পারবে না। সেক্ষেত্রে রিক্রুটিং এজেন্টরা যেহেতু এই বিজনেসে আছে, তারা মার্কেটের চাহিদা জানে, ইন্ডাস্ট্রিয়াল কারিকুলাম লিঙ্কেজটা জানে, ইন্ডাস্ট্রির ডিমান্ডটা জানে, সেই অনুযায়ী তারা স্কিল ডেভেলপমেন্টটা করতে পারে। আমি মনে করি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মার্জ হয়ে যাওয়া উচিত, অথবা এটা আন্ডারেই এই ফান্ডটা সরাসরি রিক্রুটিং এজেন্ট অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা সিভিল সোসাইটি সব মিলিয়ে একটা পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক সরকারের করা উচিত। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করলে নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরবো। আমরা একটা ফোন নেই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটি বলে প্রশ্ন করুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম মনির হোসেন। জি। বাংলাদেশ বিমান বাংলাদেশের একটি পতাকাবাহী বিমান। বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ভাড়া বৃদ্ধি করে, যার কারণে শ্রমিকদের উপর বাড়তি চাপ পড়ে। কিন্তু বাংলাদেশ বিমানের উচিত প্রবাসীদের সুবিধার্থে, বাংলাদেশি শ্রমিকদের সুবিধার্থে ভাড়া কমানো। সেক্ষেত্রে তা না করে তারা অনেক সময় দেখা যাচ্ছে সিট খালি কিন্তু ফ্লাইট যাচ্ছে। জি জি, আপনার অভিযোগটি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি একটু মাননীয় সচিব মতো একটু বিষয়টা যদি মূল্যায়ন করেন, যদি বললো সিট খালি,
যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন যে কী ধরনের একটা সিস্টেম করা আছে, সিট ব্লক করা, কিন্তু সিট খালি, কিন্তু দেখা যাচ্ছে ভাড়া বেশি। আমাদের একজন কর্মী ভাই নিশ্চয়ই তার কষ্টের কথা বললেন। বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটি দক্ষ কর্মকর্তা দিয়ে এটি পরিচালিত হচ্ছে। এটার নিজস্ব মোড অফ অপারেশন আছে, তাদের নিজস্ব কৌশল আছে, সেই বিষয়ে আমার মন্তব্য করা খুব সমীচীন হবে না। আমরা যেটা করি বা যেটার ভিতরে আমাদের দায়িত্ব আমার মনে হয় যে সেটি হচ্ছে যে আমাদের শ্রমিকদেরকে আমরা কিভাবে, তাদের স্বার্থটা কিভাবে নিশ্চিত করব, তাদের কল্যাণটি কিভাবে করব। এই জন্য আমি এই কথাটাই আবার বলবো যে আমি বাংলাদেশ বিমানকে আলাদাভাবে দায়িত্ব দিতে চাই না, কিন্তু ডেফিনেটলি তাদের কাছে আমরা এক্সপেক্ট করি যে তারা এখানে একটি উদাহরণ সৃষ্টিকারী, দৃষ্টান্ত স্থানীয় কিছু কাজ করবেন, এমন কাজ করবেন যেটিতে অন্যরাও ঠিক এই গুড এক্সাম্পলগুলো অনুসরণ করতে বাধ্য হবে। যেমন আমরা বলছি, যে কথাটা আমি আগেও বলেছি, এটা আবারও বলি, যে শ্রমিকদের জন্য যে ইন্টারন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রির যে নিয়ম, সেই অনুযায়ী ডিমান্ড সাপ্লাইয়ের সাথে দাম বাড়ানো কমানোর যে নিয়ম আছে, এটাকে যদি না করে এখানে একটা যৌক্তিক ভাড়া, আমি বলছি যে ইট হ্যাজ টু বি রেশনাল, যে রেশনাল ভাড়াতে একটা এয়ারলাইন্স আমার শ্রমিককে দেওয়ার জন্য ভর্তুকি দিয়ে করুক, এটা আমরা বলি না। এটা আমার মনে হয় যে কোনো ন্যায়সঙ্গত দাবি হবে না। যে যৌক্তিক ভাড়া কি, আমার আজকে যদি এমন হয় যে কলকাতা থেকে ভাড়া হচ্ছে 30,000 টাকা বা নেপাল থেকে ভাড়া হচ্ছে 35,000 টাকা, একই বা কাছাকাছি দূরত্বে ঢাকা থেকেও ভাড়াটা এরকম হওয়া উচিত, বা আগেও বাংলাদেশ বিমানের ভাড়াগুলো ছিল, তো এটা তারা বিবেচনা করতে পারেন। এবং এটার সাথে আমরা হচ্ছে যে এটা যদি সুনির্দিষ্ট থাকে, তো এটাই তো তাদের সিট খালি আছে কিনা বা কিভাবে করছেন এটি তারা ভালো বলতে পারবেন যে তাদের অবস্থাটা। আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে আমি শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য আমরা এখানে একটি যৌক্তিক এবং সুনির্দিষ্ট ভাড়া দাবি করে আসছি। জনাব আতর রহমান আমাদের সাথে আছেন সিঙ্গাপুরে অনেক রাত, আমরা আপনাকে একটু ছেড়ে দিতে চাই। সচিব মহোদয়, একটু আতর রহমান সাহেব আপনার সহকর্মী কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা বর্তমান প্রেক্ষাপট নিয়ে? না, আমাদের এই বিভিন্ন শ্রমকল্যাণ উইং বিভিন্ন দেশে কাজ করছে, আমরা এটাতে সবসময় ওকে মানে সেও আমাদের একজন ভালো কর্মকর্তা, তার কাছে আমাদের যে এই ডিমান্ডগুলোর কথা যেটা বলা হচ্ছে যে যেমন এন্ট্রি পারমিট, এটা কি শুধু বাংলাদেশের জন্যই বন্ধ নাকি অন্যান্য যে সোর্স কান্ট্রি আছে তাদের জন্য একই অবস্থা? স্যার, যে আমাদের স্যার যে এখন যে ডিমান্ডটা আছে সেখানে স্যার ম্যাক্সিমামই হলো আমাদের নির্মাণ খাতের ডিমান্ড, এবং সিঙ্গাপুরে নির্মাণ খাতের বেশিরভাগই হলো বাংলাদেশি শ্রমিক। সুতরাং যেহেতু নির্মাণ খাতের এখন ডিমান্ড বেশি, এই কারণে বাংলাদেশের শ্রমিকদেরই সবচেয়ে বেশি ডিমান্ড, তার পরবর্তীতে হলো ভারতীয় এবং অন্যান্য দেশগুলি। কিন্তু মূলত নির্মাণ খাতের যে বড় বড় যে মেগা প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি কাজ করতে পারছে না, সময় শেষ হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশি শ্রমিকরা যেহেতু বেশিরভাগই নির্মাণ খাতে এবং দক্ষ শ্রমিক, এই কারণে তাদের আপনার কাছে প্রশ্নটি ছিল মাননীয় সচিব মহোদয়, যে প্রশ্নটি সেটি হচ্ছে এন্ট্রি পারমিশনটা শুধু কি বাংলাদেশি কর্মীর জন্য বন্ধ না পৃথিবীর অন্যান্য দেশের জন্য বন্ধ? না, এখানে 5টা দেশের জন্য বন্ধ, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 5টা দেশের জন্য এখন মেইনলি এইসব দেশ থেকে তো তারা ওয়ার্কার সোর্সিং করে থাকে, সুতরাং প্রধান দেশগুলি বন্ধ রয়েছে। শুধু চায়না থেকে বোধহয় ওয়ার্কারের এন্ট্রি পারমিশন তাদের রয়েছে নাকি? জি জি, এই 5টা দেশ থেকে বন্ধ আছে এখন। জি, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনি বলছিলেন ওভারসিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে, যেটি আমাদের মাননীয় এমপি সাহেব বললেন যে তাদেরকে সক্ষম করে গড়ে তুলতে এরকম ট্রেনিং সেন্টার কিন্তু আমাদের অবশ্যই করা দরকার। আমরা একটু যারা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যদি একটুখানি আসি, আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা শুনলাম, আপনি নিশ্চয়ই, আমরা ধন্যবাদ জানাচ্ছি আতর রহমান সাহেবকে আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের পরে আমরা রিক্রুটিং এজেন্সি কিন্তু নানা রকম দাবি দেওয়া উত্থাপন করছে। তারা বলছেন কিছুদিন আগে রিক্রুটিং এজেন্সিগুলোকে একটা লোন প্রদান করা হয়েছিল তাদের জামানতের বিপরীতে, সেই লোনের বিনা সুদে সেটি বোধহয় সময় বাড়ানো হয়েছে বোধহয়, এখন আবার সেই যাতে দেওয়া যায়। এখন নতুন একটা বিষয় বা এই বিষয়টা অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, আমাদের যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো তারা যখন কোনো অর্ডার পায়, ডিমান্ড পায়, তাদের যখন এলসি করে, তখন তারা কিন্তু সেই এলসির এগেনিস্টে বা ডিমান্ডের এগেনিস্টে একটা লোন তারা নিতে পারে সরকারের কাছ থেকে। আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা কিন্তু যখন কোনো ওয়ার্ক অর্ডার পায়, কোনো কাজ পায়, তখন কিন্তু ব্যাংক থেকে একটা লোন নিতে পারে। এখন রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য যদি তাদের সত্যায়িত কোনো ডিমান্ড লেটার থেকে থাকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন থেকে থাকে, সেক্ষেত্রে তার কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা, তার কর্মীকে তৈরি করবার ক্ষেত্রে ডিমান্ড লেটারের এগেনিস্টে তারা কি কোনো এরকম বিশেষ প্রণোদনার মাধ্যমে কোনো ব্যাংক লোন পেতে পারে কিনা?
না, যে কোনো কিছুই পেতে পারে, কিন্তু এখানে ব্যাংকিং প্র্যাকটিস এটা কভার আপ করবে কিনা। কারণ আপনি যখন একটা লোন পাচ্ছেন, এলসি পাচ্ছেন, এটা তো একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা এটা তো সত্যায়িত হয়ে ক্যাশেবল। হ্যাঁ, মানে যেটা ক্যাশেবল, মানে এলসি মিনস ক্যাশ, আমরা বলে থাকি এটা বুলেটের মতো, চেক মিনস ক্যাশ। বাট ওই ডিমান্ড অর্ডারটা যেটা আপনি বলছেন, এটা তো ক্যাশ মিন করে না, বাট এটা ফিউচার প্রসপেক্ট অফ আর্নিং একটা ইন্ডিকেট করে। কোলেট্রাল হিসাবে নিয়েও গভর্নমেন্ট তো সিকিউরিটি ছাড়াও লোন দিতে পারে, ব্যাংক তো সিকিউরিটি ছাড়াও অনেক অ্যামাউন্ট পর্যন্ত দিতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে রিল্যাক্স করতে পারে, যে ধরনের ক্ষেত্রে বাড়াতে পারে। আমি যেটা বলছিলাম, যেটা সরকারের, আমি একটু ওই অন্যদিকে যাচ্ছি, যে আমাদের যে ভিউজ পরিমাণ ফেরত আসছে, যে যারা প্রবাসী, তাদেরকেও অনলাইন ট্রেনিং দেওয়া উচিত, এবং যারা পাইপলাইনে আছে। এবং এই প্রক্রিয়ার মধ্যেই আপনি ইনসেন্টিভ না দিয়ে সরকার যে কাজটা করতে চাচ্ছে, সেই কাজের জন্য অনেক লোক নিয়োগ না করে এই রিক্রুটিং এজেন্ট, সিভিল সোসাইটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি পলিটেকনিক, সরকারি পলিটেকনিক, এগুলোর মাধ্যমে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টটা করাতে চাই, তাহলে সহজেই সরকার এটা করতে পারবে। আর যাদেরকে আমরা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, তরুণদের, যুবকদেরকে দিতে চাচ্ছি, তাদেরকেও আমরা র ক্যাশ না দিয়ে আমরা বলতে পারি তুমি ক্যাশ ইনসেন্টিভ পাবা যদি তুমি স্কিল কোর্সটা কমপ্লিট করো। তুমি ভাষা শেখো একটা, তুমি একটা স্কিল ডেভেলপ করো, দুটো স্কিলের জন্য তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। তখন তারাও এটা আগ্রহী হবে, এবং একটা থ্রেশহোল্ড ক্রিয়েট করতে হবে যে এই পরিমাণ স্কিল না হলে তুমি এটা পাবা না। তখন তার আগ্রহটা জন্মাবে। আমাদের রাষ্ট্রের লাভটা হবে যে ওই ছেলেটা এই স্কিল নিয়ে, ওই সার্টিফিকেশন নিয়ে যখন বিদেশে যাবে, তার স্টার্টিং স্যালারি অনেক বেশি হবে, এবং রাষ্ট্র বার্গেনিং করতে পারবে। এবং আমি বলেছিলাম যে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, এখানে প্রপার্টির প্রাইস কিন্তু ইউরোপের মতোই মোরলেস, কিন্তু ইউরোপে একজন নির্মাণ শ্রমিককে দিতে হয় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা, যদি আরেকটু স্কিল্ড হয় অনেক বেশি। সেখানে আমাদের এই শ্রমিকরা কিন্তু কাজ করে 30,000 থেকে 50,000 টাকা। তাহলে সেখানে কিন্তু এই 3-4টি দেশ, মিডল ইস্ট, দুবাই, প্রপার্টি মার্কেটে তারা কেন ভালো করছে, তারা এখানে হিউজ একটা লেবার ওয়েজেস তারা সেভ করতে পারছে। কিন্তু এটাকে আমরা অনায়াসে বার্গেনিং করে বাড়াতে পারি, এবং বাংলাদেশ যদি এটা দিতে না পারে, অন্য কোনো দেশ যে পারবে, ব্যাপারটা এমন না। এবং এটা একটা পর্যায়ে দাবিও আসবে যে এই কাজটা শুধুমাত্র দক্ষ শ্রমিকরাই করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাই। সেক্ষেত্রে শ্রমিকের একদম ন্যূনতম মজুরি নিশ্চয়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঠিক করা আছে, যে কোন দেশে সর্বনিম্ন কত মজুরি হবে, সেই মজুরিটাও কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সি করে নিশ্চিত করতে হবে। খালি পাঠিয়ে দিলাম, কত বেতন পেলো, কত কী পেলো, সেগুলি আমরা যাতে না করি, সেটি আমরা নিশ্চয়ই খেয়াল রাখতে হবে। আমরা মাননীয় সচিব, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে যে আমরা এই করোনার মহামারী হয়তোবা আমরা মুক্তি পেতে যাচ্ছি, এবং সেই মুক্তি পাওয়ার পরেই হয়তো আমাদের শ্রমবাজারের যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে যাব। আপনি মনে করেন কি যে করোনার প্রভাব কেটে গেলে আমাদের মালয়েশিয়া সহ অন্যান্য যে ট্রেডিশনাল শ্রমবাজারগুলো রয়েছে, বা নতুন নতুন যে শ্রমবাজার, সেগুলি আমরা কতখানি কার্যকরভাবে খুলতে পারবো বা কাজে লাগাতে পারবো? করোনার অভিজ্ঞতাতে বিশেষভাবে এখানে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এটা তো সত্যি কথা। এটার একটা কারণ হচ্ছে যে আমাদের কিছু মানে ওই দেশের বিদ্যমান অবস্থার কারণে আমাদের কিছু কিছু শ্রমিক কাজ হারিয়েছেন। নতুন যে শ্রম প্রবাহের যে ধারাটা আছে, আমরা যদি বলি যে 2019-এ আমরা যদি 7 লক্ষ লোক পাঠিয়ে থাকি, 2020-এ আমরা অনেক কম পাঠিয়েছি, এবং এই বছর এখন পর্যন্ত অবস্থা মানে খুব হতাশাব্যঞ্জক না, কিন্তু অনেক অনেক কম। তো এই মার্কেটগুলো যে মুহূর্তে করোনার পরিস্থিতি ভালো হবে, বিশেষ করে আমাদের প্রধান গন্তব্য হচ্ছে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইউএই, কাতার, এইগুলোতে, ওমান, জর্ডান, এইগুলোর পাশাপাশি এইগুলোতেও যাচ্ছে। তো সেখানেও আমরা মনে করছি যে আমাদের কর্মীদের চাহিদা আছে, এটি সচল থাকবে। আমাদের অন্যতম প্রধান যে আরেকটা গন্তব্য দেশ, সেটি মালয়েশিয়া। আপনারা জানেন যে মালয়েশিয়ায় বাংলাদেশের রিক্রুটমেন্ট আপাতত বন্ধ আছে। সেটি কত তাড়াতাড়ি কিভাবে খোলা যায়, কোন প্রক্রিয়ায় আমাদের কর্মীরা আবার যেতে পারেন, সেটি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। তাদের কিছু অভ্যন্তরীণ নীতি বা শর্ত, এইগুলোর সাথে আমাদের শর্ত আমরা চাচ্ছি যে একটি প্রবাসী কর্মীমুখী একটি নীতি যেন আমরা গ্রহণ করতে পারি, যাতে মার্কেটের কোনো ধরনের ডিস্টরশন না হয়, আমাদের কর্মীরা অনেক বেশি অভিবাসন ব্যয় দিতে না হয়, তাদের চাকরি নিরাপত্তা থাকে। তো আমরা আশাবাদী যে মালয়েশিয়ার পলিসি আমাদের জন্য অনুকূল হবে এবং মার্কেট খুলবে আমাদের জন্য। একই সাথে আমরা সবসময় যেটা বলি, সেটা হচ্ছে যে বৈদেশিক কর্মসংস্থানের এই চড়াই উতরাই এটি নতুন না। আপনি যদি শুধুমাত্র করোনার কথাও বাদ দেন, তাহলে করোনা পূর্ব পরিস্থিতিও কিন্তু আমাদের মার্কেট বিভিন্ন কারণে সংকুচিত হয়েছে। তার একটা কারণ ওই দেশের আর্থসামাজিক অবস্থা।
আপনি জানেন যে সৌদিজেশন, কাতারাইজেশন বা এমিরেটাইজেশন মানে হচ্ছে যে যেসব ক্ষেত্রগুলোতে আগে বিদেশি কর্মীরা কাজ করত, এখন সেসব ক্ষেত্রে অনেক দেশে তার নিজের লোক কাজ করছে। তার মানে এদিক দিয়ে আমাদের কর্মী যাওয়ার একটা মানে সেখানে ওই যে ড্রাইভিং লাইসেন্সও মেয়েদেরকে দিয়েছে আমরা দেখি। হ্যাঁ, তারা ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। আপনি যদি দেখেন ওখানে দেখবেন যে আমরা এমন কিছু কিছু ব্যবস্থা তারা করেছে যার জন্য আমাদের দেশের মানুষ মানে যেতে কম আগ্রহী হচ্ছে। এটার সাথে যুক্ত আছে তার নিজস্ব অর্থনৈতিক অবস্থা, তেলের দাম একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এইসব কারণে আমাদের ওখানকার শ্রমবাজার হয়েছে। তো এর বিকল্প আমরা কি করছি? আমাদের এই মন্ত্রণালয়, আমাদের এই প্রবাসী কল্যাণ, আমরা নতুন নতুন যেগুলো ঠিক প্রচলিত বাজার না সেগুলোতে লোক পাঠাতে উৎসাহিত করছি, সেগুলো খুঁজছি। যার পরিপ্রেক্ষিতে এখন উজবেকিস্তান, রোমানিয়া, পোল্যান্ড, সার্বিয়ার মতো দেশে আমাদের লোকজন যাচ্ছে। আমরা মনে করছি যে ওখানে খুব বড় ধরনের বাজার না হলেও বাজার খুলবে। আর একটা কথা আমি একটু সময় নিয়ে বলতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য যে কথাটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের মার্কেট যদি সাস্টেইনেবল করতে চাই, আমাদের রেমিটেন্সের প্রবাহ, একটা জিনিস আমাদের জন্য এটা সত্যি সত্যি এটা স্বীকার করতে হয় যে আমাদের পার ক্যাপিটা রেমিটেন্স কিন্তু সন্তোষজনক না। মানে একজন কর্মী যে পরিমাণ রেমিটেন্স পাঠান, এটার বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা যাচ্ছে তারা সাধারণত আধা দক্ষ বা কম দক্ষ, আমরা অদক্ষ শব্দটা হয়তো ব্যবহার করছি না, তারাই যদি দক্ষ হয়ে যান, তো এই দক্ষতার যে গুরুত্ব, এটার জন্য আমাদের মন্ত্রণালয়ের 70টা টিটিসি এবং আইএমটি আছে, সেখানে আমরা কাজ করছি। আমাদের সংসদ সদস্য মহোদয় অনলাইন ট্রেনিং, যারা বিদেশ থেকে ফিরে এসছেন তারা যাতে আবার যেতে পারেন অথবা বাংলাদেশে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন, তাদের জন্য আমরা যেটাকে বলা হয় রেকগনিশন অফ প্রায়র লার্নিং, উনি 10 বছর যাবত যে কাজটি করে শিখে এসছেন সেটাকে ইনস্টিটিউশনাল ফর্মে রেকগনাইজ করা। আমাদের যদি ওই কারিগরি শিক্ষা বোর্ড তাকে একটা সার্টিফিকেট দেয় যে তিনি একজন সার্টিফাইড মেশন, তিনি একজন সার্টিফাইড কনস্ট্রাকশন ওয়ার্কার, তাহলে তিনি হয় বাংলাদেশে একটা কাজ পাবেন অথবা আবার বিদেশে যাবেন। আমরা সেটা করছি। এখানে আমি একটু মানে দুঃখের সাথে বলবো যে এইখানে যে আমাদের যে উদ্যোগ, আমরা যে পরিমাণ বাজেট এটা করছি, এখানে সারাটা আমরা ওইভাবে পাচ্ছি। কার কাছ থেকে সারা পাচ্ছেন? আমরা আমাদের কর্মীদের কাছ থেকে, যারা ফিরে আসছে তারা যে পরিমাণে নগদ সহায়তাতে প্রত্যাশী, উৎসাহী, ঠিক ওই পরিমাণে খুব সম্ভবত তারা লোন গ্রহণ করে কোনো বিনিয়োগ করবেন সেটাতে উৎসাহী না, বা একটা সফট স্কিল অর্জন করবেন, একটা স্কিল অর্জন করবেন। সফট স্কিল তো একটা মানে একেবারে হার্ড স্কিল অর্জন করবেন সেটা না। তিনি আরেকটা সুন্দর প্রস্তাব দিয়েছেন এবং এটা নিয়ে আমরা কাজ করছি, যে আমরা স্টাইপেন্ড দেব বা তাকে একটা অনুদান দেব এগেইনস্ট তার স্কিল ডেভেলপমেন্ট। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এরকম 425 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা আশা করছি এটা অনুমোদিত হবে খুব সহসাই। আর এর সাথে আরেকটা জিনিস, কাদের মাধ্যমে দিবেন আপনারা? এটি হচ্ছে ওই প্রজেক্টের মাধ্যমে, যে যারা শিক্ষা গ্রহণ করবেন, যারা আমাদের সেই শিক্ষা গ্রহণটা কারা করাবে? শুধু কি সরকারি প্রতিষ্ঠানই করাবে? যদি বলছিলাম যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে যদি এটি করাবে হচ্ছে আমরা আমাদের যে টিটিসি গুলো আছে এখানে যারা ট্রেনিং নেবেন, আমরা তাদের এই ট্রেনিংয়ের ভিত্তিতে আমরা এটা হচ্ছে তাকে ট্রেনিং নেওয়ার জন্য একটা মোটিভেশন। সেটা সরকারি টিটিসিতে আপনারা সেই ট্রেনিংগুলো করাবেন? আমরা সরকারি টিটিসি গুলো এটা নেব। আরেকটা আপনাকে যদি একটা ছোট ফোন নিয়ে নিই, অনেকক্ষণ থেকে একজন ফোনে টপিক। আচ্ছা ঠিক আছে, আমরা সেই প্রশ্ন আসবে, একটা ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লিমা, আমি রিক্রুটিং এজেন্সির মালিক। আচ্ছা জি বলুন। আমাদের সচিব মহোদয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় আমাদের রিক্রুটিং এজেন্সির জন্য এবং এই সেক্টরের জন্য অনেক বেশি কাজ করতেছে এবং চেষ্টা করতেছে। এর জন্য আমরা সকল রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে স্যারকে আমরা ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে আমরা যে কর্মী বিদেশে প্রেরণ করি তারা বেশি সময় মনে করে যে রিক্রুটিং এজেন্সি মানে টিকেট ফেয়ার মূল্য ঊর্ধ্বগতির জন্য রিক্রুটিং এজেন্সি দায়ী। আসলে কে দায়ী? আসলে তো আমরা রিক্রুটিং এজেন্সি দায়ী না, এটা আমরা আসলে
জি জি আমি 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 আপনার প্রশ্ন বুঝতে পারছি, সেটি নিশ্চয়ই পেশা সমিতি পাটারি যেটি মাননীয় সচিব মহোদয় নিশ্চয়ই আলোচনা আসবেন। একজন রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে এই যে বিমান ভাড়া বেড়ে যাওয়ার করার জন্য তারা অভিযুক্ত হচ্ছেন যে আসলে রিক্রুটিং এজেন্সি তো আসলে ভাড়া বাড়ায় না, কিন্তু বলা হয় যে রিক্রুটিং এজেন্সি দালালের মাধ্যমে বা এটা সেটা করে ভাড়া বাড়াচ্ছে। এই বিষয়টি তিনি একটু জানবার চেষ্টা করলেন। আমরা নিশ্চয়ই আজকে গণমাধ্যমের মাধ্যমে সেটি বলতে পারি। আমরা কোনোভাবেই রিক্রুটিং এজেন্টকে এটার জন্য দায়ী করতে পারি না, কোনোভাবেই না। তবে রিক্রুটিং এজেন্টদের অ্যাসোসিয়েশন তাদেরকেও পাবলিক পারসেপশন ভালো করতে হবে, কেন এই দায়টা তাদের উপর যাচ্ছে এবং গেলে মানুষ বিশ্বাস করছে কেন। সেখানে যে গ্রাইভেন্স রেড্রেসিং প্রসিডিউর আছে এগুলো অ্যাডপ্ট করতে হবে। কোনো অভিযোগ আসলে আপনি সেই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে সেলফ রেস্ট্রেইন, সেলফ এডুকেশন অ্যান্ড সেলফ শাসন, স্বশাসন এবং সুশাসন এটা দরকার। রিক্রুটিং এজেন্টসরা বা বাইরা যখন নিজেরাই নিজেদের এজেন্সির বিরুদ্ধে স্টেপ নিবে তখন কিন্তু সরকারের জন্য অনেক বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে এবং তখন মানুষের কনফিডেন্স আসবে, যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাচ্ছে এবং যে সেক্ষেত্রে কোনো অন্যায় করা হলে অন্যায়গুলো বাইরা দেখছে, ওই ক্রেডিবিলিটি বাইরাকে অর্জন করতে হবে বা রিক্রুটিং এজেন্সির লিডারশিপদের অর্জন করতে হবে। তবে আমি খুব দ্য কণ্ঠেই বলবো, বিমানের ভাড়া পিছনে এখানে কোনো সুযোগ নেই তাদের, কিন্তু মানুষ মনে করছে আমার টোটাল খরচটা 2 লাখের জায়গায় 3 লাখ হয়ে গেল, 2.5 লাখ হয়ে গেল, এটা কেন হলো? নিশ্চয়ই এনআরআই দিচ্ছে, সেটা একটা বিষয় আছে। আমি সাথে স্কিল ডেভেলপের সাথে একটা জিনিস অ্যাড করবো, সচিব সাহেব খুব সুন্দর বলেছেন, যারা অলরেডি বিদেশে আছেন তাদেরকেও কোনোভাবে এই স্কিমে আনা যায় কিনা অনলাইনের মাধ্যমে, কারণ তারাও আরও অনেক দিন থাকবেন, আরও অনেক দিন থাকতে চাচ্ছেন, হয়তো বা এমন হতে পারে তাদের ভিসা শেষ হয়ে যাবে, ইন দ্য মিন টাইম তারা যদি স্কিল ডেভেলপ করেন তাহলে তারা ওখানেই তাদের এমপ্লয়ারই তাদেরকে আবার এক্সটেনশন দিবে। এটাও একটা স্কিমের মধ্যে আনা যায় কিনা অ্যাম্বাসির থ্রুতে, অথবা অনলাইনে করলে হোল ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। তো অনলাইন স্কিলে যেমন ইন্ডিয়াতে ইউডেমি এরা প্রচুর সফট স্কিল কোর্স করায় এবং দে ইভেন হ্যাভ এ কোর্স ফর ট্রেনারদেরকেও ট্রেন করে, এরকম কোর্সও আছে এবং ফুললি অনলাইন এবং খুব কম খরচে। বাংলাদেশে এরকম কিছু একটা একাডেমি করে আমরা এইভাবে সফট স্কিলগুলো সবার মধ্যে দিয়ে দিতে পারি কিনা, কারণ আমাদের সামনের যে দিন সেখানে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আর কোনো বিকল্প নেই। খুব সম্ভবত আমরা যে পরিমাণ রেমিটেন্স পাই, ভারত এই পরিমাণ লোক দিয়ে তার 3 গুণ রেমিটেন্স পায়, এটা শুধু ফিলিপিনো তার থেকে অনেক বেশি পায়। এটা শুধু স্কিল ডেভেলপমেন্টের কারণে। আর যেটি ঘটবে, বাংলাদেশ সরকার সব সরকারই একটা ভয় ভীত থাকে যে আমরা আপনাদের লোক নিব না। এই কথা বলার সাথে সাথে আমার ধারণা বাংলাদেশে আর কোনো বার্গেনিং করার ক্ষমতা থাকে না। যখন আমি স্কিল ডেভেলপমেন্ট করব তখন এই কথাটা আমাদেরকে বলতে পারবে না, অথবা বললেও আমার জন্য পৃথিবীর কোনো না কোনো জায়গা খোলা থাকবে। আমরা আবার আসবো। সুমিত, আপনি কথা শেষ করতে পারেন, আপনি আলোচনা যেটি করছেন। আমি যেটা বলছিলাম যে বর্তমানেও কিন্তু আমাদের মাননীয় এমপি যে কথাটা বলেছেন, আমি আগের প্রসঙ্গে বলছি যে আমরা মোটিভেট করছি কিভাবে লোকজনকে স্কিল নেওয়ার জন্য। তার জন্য সরকারের একটা খুব বড় প্রজেক্ট আছে, SCIP, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট, এবং সেটার একটা বড় বেনিফিশিয়ারি কিন্তু আমাদের বৈদেশিক যারা কর্মী, যারা বিদেশে যাচ্ছেন তারা এই স্টাইপেন্ডটা পাচ্ছেন। এবং সেটি আপনি বলছেন সেটা শুধু টিটিসিতে না, এটা অন্যান্য জায়গায় অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানেও কিন্তু তারা এটা পাচ্ছেন। এটা গেল আমাদের বর্তমান অবস্থা। আমরা এটাকে আবারও জোর দিতে চাই যে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। এখন যেটা আমাদের এই এমপি মহোদয় আরেকটা কথা বলেছেন যে যারা বিদেশে আছেন, আমি আপনার মাধ্যমে এটা আমাদের প্রিয় দর্শকদেরকে এটাও জানাতে চাই যে বিদেশেও এই উদ্যোগটা আমরা নিয়েছি। বাহরাইনে এবং গ্রিসে ইতিমধ্যেই আমরা তাদেরকে সার্টিফিকেশন কোর্স করেছি আমাদের সরকারের, আমাদের এখানকার অর্থায়নে। আমরা লার্নিং প্ল্যাটফর্ম, যেটাতে আমরা লার্নিংয়ের মাধ্যমে তাদেরকে আরপিএল আমি যেটা বলছি রেকগনিশন অফ প্রায়র লার্নিং, এটা দিচ্ছি। আমি এই সুযোগে আপনি আমার অন্য জায়গায় যাওয়ার আগে একটু আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আমাদের যারা রপ্তানিকারক, জনশক্তি রপ্তানিকারক, তাদের একজন প্রতিনিধি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এটি আমার কাছে ভালো লাগছে যে ওনারা ধন্যবাদ জানিয়েছেন। আমরাও মনে করি যে আমরা যা করছি তার চেয়ে অনেক বেশি করার সুযোগ আছে, আমরা আরও বেশি করতে চাই। কিন্তু আমরা যে কথাটা সবসময় বলি যে মাইগ্রেশন হবে সেফ, অর্ডারলি, রেগুলার, এটার সাথে আরেকটা কথা আছে যেটা রেসপন্সিবল মাইগ্রেশন হবে। তো এই রেসপন্সিবিলিটি শুধুমাত্র সরকারের না, এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। এইখানে আমাদের যে জনশক্তি রপ্তানিকারক আছেন তাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আজকে এটা সত্যি কথাই যে এই টিকিট বাড়ানোর ক্ষেত্রে তাদের দায় নেই, তারা দায়ী না, এটি আমরাও মনে করি। কিন্তু কস্ট অফ মাইগ্রেশন, আপনি নিজে এই সেক্টরের একজন বিশ্লেষক, আপনিও জানেন যে কস্ট অফ মাইগ্রেশন আমাদের মাইগ্রেশন সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কস্ট অফ মাইগ্রেশনে তারা কিন্তু তাদের দায় এড়াতে পারবেন না। আজকে যদি কস্ট অফ মাইগ্রেশন যেটা 10 টাকা আছে এটা যদি 5 টাকা হতো, তাহলে কোয়ারেন্টাইন নিয়ে টিকিটের দাম নিয়ে কিন্তু এত হইচই হতো না। তো এইখানে তাদেরকে দায়িত্বশীল হওয়া। আমরা দালালের দৌরাত্মের কথা বলি,
এই দালালের দৌরাত্ম্যটা আমরা কিভাবে কমাবো। আমি আপনাকে বলছি, আপনারা দুজনে এখানে একজন আইন প্রণেতা আছেন, আপনি একজন বিশ্লেষক আছেন, এবং যারা আমাদেরকে শুনছেন, যে আমরা যদি এই কাজগুলো ঠিকমতো করতে পারি, আমরা যদি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, আমরা যদি, উনি পারসেপশনের কথা বলেছেন যে জনশক্তি রপ্তানিকারক, আসলে সমাজে তাদের পারসেপশনটা কি, তারা যদি এই ভূমিকাটা রাখতে পারেন, গার্মেন্টস শিল্পের সাথে তাদের তুলনা করার দরকার নাই। তারা নিজেদের গুণেই আজকে যদি এটি শিল্প হিসেবে স্বীকৃত হয়, তারা কেন ব্যাংক থেকে লোন পাবেন না? এটি পাওয়ার ন্যায্য দাবি আছে তাদের। এটা ব্যাক টু ব্যাক এলসি এবং একটা ডিমান্ড লেটার এক জিনিস না। আমি যে কথাটা আপনাকে বলতে চাই, আপনি আমার সাথে একমত হবেন। আমাদের এখন পর্যন্ত এই যে এত বড় একটা সেক্টর, এত মানুষের কর্মসংস্থান, এত মানুষের দারিদ্র্য দূরীকরণ, এটার মধ্যে প্রচুর পরিমাণ অনানুষ্ঠানিকতা আছে, ইনফর্মালিটি। যে আমাদের এখানে যারা যাচ্ছেন তারা কতজন ফর্মাল সেক্টরে যাচ্ছেন, কতজন ইনফর্মাল সেক্টরে যাচ্ছেন। এইখানে যিনি, আপনি যদি একজন রপ্তানিকারক হন, আপনি যে টাকাটা পাচ্ছেন, আপনি তো একটা সার্ভিস চার্জ পাওয়ার কথা, আপনি সেই টাকাটা পাচ্ছেন কিনা, সেই হিস্সাটা কি আপনি বুঝে নিচ্ছেন একজন এমপ্লয়ারের কাছ থেকে, নাকি এই টাকাটা আমার সেই কর্মীর উপরেই পড়ছে? এই জিনিসগুলো আমি বলবো যে ওনারা যদি চান এটা হবে, কারণ তাদের যে অবদান, এটি আমি দ্ব্যর্থহীনভাবে স্বীকার করি। রিক্রুটিং এজেন্সিগুলোকে আসলে যত আমরা সমালোচনাই করি, সেক্ষেত্রে তাদের ক্রেডিবিলিটি জায়গাটা কীভাবে দেখেন যে এতগুলি লোক? না, ক্রেডিবিলিটি, তারা বাইরা যেটা তাদের সংগঠন, এটি একসময় একটি অত্যন্ত সুসংহত সংগঠন ছিল। আমি মনে করি যে এই সংগঠন হয়ে তারা যদি, আমাদের মাননীয় সংসদ সদস্য যে কথাটা বললেন, যে এই কাজগুলো যদি তারাও করেন, এগিয়ে আসেন। আপনি জানেন যে এই যে কোভিড পরিস্থিতিতে তারা আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ ফান্ডে একটা বড় অঙ্কের দিয়েছেন। এই ধরনের কাজগুলো করা, মানুষকে সচেতন করা, স্কিলকে করা, তাদের এমপ্লয়াবিলিটি বাড়ানো। আমরা যদি আজকে আমাদের নিজের এমপ্লয়াবিলিটি বাড়াই, তাহলে ওদের এই যে দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করতে হবে না, যে আমাদের যে ডেসপারেটনেস, যে আমাকে যে করি হোক যেতে হবে, যতটা কম টাকাতেই হোক, এইটা না হয়ে আমি যদি আমার এমপ্লয়াবিলিটি বাড়াই, তাহলে সৌদি আরবে চাকরি না হয়ে দুবাই হবে, দুবাই না হলে কাতারে হবে, পৃথিবীর কোথাও না কোথাও হবে। এই জায়গাগুলোর উপর তারা যদি জোর দেন, আমি আপনার মাধ্যমে তাদের, যারা আমাদেরকে শুনছেন, তাদের প্রতি আমার হবে যে আমরা যেন কোয়ালিটি মাইগ্রেশনের দিকে মনোযোগী হই। আমরা শেষ করতে চাই জনাব স্বামীনাথ পাটোয়ারি। আমি যেটি মনে করি, সামনে যেহেতু বাজেট, অবশ্যই এই মন্ত্রণালয়কে প্রচুর বাজেট দেওয়া উচিত এবং মন্ত্রণালয়ের পার্টনারশিপের দিকে কিছুটা যাওয়া উচিত। মন্ত্রণালয়ের নিজস্ব লোকসংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিভিশন থাকা উচিত, যেমন এই যে লেবার ফেয়ার, একটা টিকিটিংয়ের একটা ডিভিশন থাকা উচিত, স্বাস্থ্যের একটা ডিভিশন, স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন, এটা একটা মোর দেন ওয়ান মিনিস্ট্রির কাজ। পররাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত, এটা আমার বলা উচিত কিনা আমি জানি না, বাট আমি বিরোধী দলীয় এমপি বলতে পারি, প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয়গুলোতে তারা প্রবাসী কল্যাণকে নিজের দায়িত্বগুলো ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি যখনই বাংলাদেশে মাল্টি মিনিস্ট্রি কোনো ইস্যু আসবে, এটা বাংলাদেশে সবসময় দেরি হয়েছে, আমরা সব সেক্টরে দেখেছি। আর যেটি আমরা চাবো, যেটা আমার খুব কষ্ট দেয়, পাসপোর্ট ইস্যু। আমি এটা আজকে বলতে চাচ্ছিলাম, সিঙ্গাপুরের যিনি ছিলেন, অসংখ্য দেশে বেশ কিছু বাঙালি ইল্লিগাল হয়ে যায় দেরিতে পাসপোর্ট পাওয়ার কারণে। এটা সিরিয়াস রাষ্ট্রীয় ব্যর্থতা, কারণ আপনি টাকা দিচ্ছেন এবং পাসপোর্ট বিক্রি করেও তো বাংলাদেশ সরকার প্রচুর টাকা পাচ্ছে, সেই পাসপোর্ট পেতে তাদের 2 মাস 3 মাস, কখনো কোনো সময় 4 মাসও লাগে, এবং ওই ক্ষেত্রে একটা বিশাল ভোগান্তি হয়। এবং আমি সবসময় বলে আসছি, 24 ঘন্টা হাই কমিশন অফিস বা এম্বাসি অফিস খোলা রাখতে, যাতে তারা গিয়ে এটা নিতে পারে। এটা তো একটা লাভজনক খাত। আপনি পাসপোর্ট দিচ্ছেন, ভিসা রিনিউ করছেন, যে কাজই করছেন, সেটা থেকে সরকারের আয় হচ্ছে, অনেক টাকা আয় হচ্ছে। আপনি যদি বছরে 1 কোটি লোকের 20 লক্ষ পাসপোর্ট হয়, এটা আপনি কখনো ক্যালকুলেটরে 5000 দিয়ে গুণ করতে পারবেন না। সো যেখানে লাভজনক খাত হচ্ছে, সেখানে সেবাটা বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। নিশ্চয়ই, আমি ধন্যবাদ জানাই। আমরা আলোচনায় আসলে আরও অনেক কিছু যুক্ত করবার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত সেটা করতে পারলাম না। ব্যারিস্টার স্বামীনাথ পাটোয়ারি এমপি এবং ডক্টর আহমেদ মনিরুল সালাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখলেন আমাদের অনুষ্ঠান, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে যারা বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে এবং যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই সচেতনভাবে যারা প্রেরণ করবে, তারাও কিন্তু জেনে বুঝে শুনে তাদের কর্মীকে যে নিরাপদ অভিবাসন সেটা নিশ্চিত করবে, কর্মীরাও জেনে শুনে বুঝে যাবে। তবে একই সাথে বলতে চাই, আজকে যদি বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে সক্ষম করে গড়ে তোলা না যায়, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে তাদেরকে তাদের কর্মসংস্থানের জন্য তারা যে চেষ্টা করছে, সেই চেষ্টাকে আরও গতিশীল করা না যায়, তাহলে কিন্তু এই খাতকে এগিয়ে নিয়ে যেতে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সেই কারণের জন্য সরকার এবং বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছেন, সকলকে মিলে একসাথে কাজ করবার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।